কাফির বাড়িতে আগুন লেগেছে। এই আগুনটা আসলে নিচ থেকে লেগেছে নাকি কাফি তিনি চক্রান্ত করে আগুনটা লাগিয়ে দিয়েছেন, সেই বিশ্লেষণের জায়গা থেকে আসলে আমরা স্পেসিফিকলি কথা বলবো। অনেক দিন আগে আমি এটা নিয়ে কথা বলিনি, কারণ আমি ব্যস্ত ছিলাম। সো আমার কাছে মনে হচ্ছে যে পার্টিকুলারলি এখন সেটা নিয়ে কথা বলা দরকার। কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত দেখছি যে বাংলাদেশে যে একটা কন্টেন্ট ক্রিয়েটরদের যে একটা বর্তমানে একটা মানসিক অবস্থা বিরাজ করছে, যেগুলো আসলে আমাদের যারা ভিউয়ার্স আছে, তরুণ আছে, তাদেরকে বেশ প্রভাবিত করে। আমি সেই দায়বদ্ধতার জায়গা থেকে আজকে আমি কথা বলতে চাই। প্রথমত আমি যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে দেখেন, ঠিক সে সময়টাতেই কাফির বাড়িতে আগুন লেগেছে, যে সময়টাতে অ্যাকচুয়ালি বাংলাদেশে সবথেকে বেশি ট্রেন্ডিংয়ে ছিলেন কাফি, এবং সেটা অবশ্যই পজিটিভলি নয়, নেগেটিভলি। এবং ওনাকে নিয়ে যে কন্ট্রোভার্সি চলছিল তাতে ওনার ক্যারিয়ারের 60% মেবি নষ্ট হয়ে গিয়েছে। সবাই বিভিন্ন জায়গা থেকে ট্রোল করছিল, যেটা একটা খুব খারাপ অবস্থায় পড়ছিল কাফি। সো তখন চিন্তা করলো যে কাফি আসলে প্রতি মাসে সে মান্থলি কত টাকা, 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করে মেবি তার ফেসবুক থেকে। সো এখানে দেখলো যে অ্যাকচুয়ালি তার ফেসবুক পেজটা চলে যেতে পারে। তিনি একটা পেজ অনেক কষ্ট করে দাঁড় করিয়েছেন, সো পেজটা চলে যেতে পারে। এটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ডলি হচ্ছে ওনার বই মেলাতে যে বই আছে এবং সেটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা ওনার যারা ফলোয়ার আছে, ওনার যারা সমর্থক আছে, যারা তাকে ভালোবাসে, তাদের সংখ্যাটা অনেকটাই কমে আসতেছে। কারণ বিগত দিন থেকে তাদের যারা ফলোয়ার্স আছে তারা একটা কমপ্লেন করে আসছিল যে আগে আমরা কাফিকে ভালোবাসতাম এই জন্য যে তিনি কুকুরকে সাথে নিয়ে তারপরে সঠিক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করে। কিন্তু মাসের ভিতরে দেখা যায় যে 2-1টা কন্টেন্ট দেন, আর বাকিগুলো সবগুলো মেয়েরা তার সাথে সেলফি তুলতে আসছে, কোন মেয়ে তার জন্য ফুল নিয়ে আসছে, কোন মেয়ে তার জন্য কোন গিফট পাঠালো, এগুলো নিয়ে অ্যাকচুয়ালি উনি ভিডিও মেক করেন। সো আমরা 3টা পয়েন্ট দেখলাম যে 1 নম্বর ওনার পেজটা চলে যাওয়ার পসিবিলিটি রয়েছে, যেটা তিনি স্বীকার করেছেন তার ফেসবুক পেজে। এটা হচ্ছে 1 নম্বর। সেকেন্ডলি হচ্ছে ওনার বইয়ের যে ব্যবসা সেটাও বন্ধ হয়ে যেতে পারে। সো এখন চিন্তা করলো যে এত কন্ট্রোভার্সি আমাকে নিয়ে চলছে, এখন যদি এভাবেই যদি চলতে থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমার ক্যারিয়ারের অবস্থা বেশ 12টা বেজে গিয়েছে। সো সেই জায়গা থেকে সে চিন্তা করলো যে ঘরে আগুন দেয়া যায় কিনা। সো সেই চিন্তার জায়গা থেকে অ্যাকচুয়ালি ঘরে আগুন দিয়েছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে, সেটা ভিন্ন কথা। তবে আমার কাছে এটা মনে হয়েছে যে এরকম কিছু একটা ঘটেছে বা ঘটতে পারে। এবং উনি দেখলাম যে বাংলাদেশের গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি দায়িত্বহীন সরকার বলেছেন। হ্যাঁ, ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন জায়গায় সীমাবদ্ধতা আছে, সেটা আসলে বুঝতে হলে তার জায়গাটা আমাদেরকে ওন করতে হবে, তার জায়গাটা। সেটা আমি আপনাদেরকে ফর এক্সাম্পল একটা বিষয় দিয়ে বোঝাই। সেটি হচ্ছে যে তাসলিমা নাসরিনের যে বই নিয়ে বইমেলাতে সাম্প্রতিক একটা সমস্যা হয়েছে, সেটা ভিন্ন আলাপ। তবে এই কাফির সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত, সো সেই জন্যই এই কথাগুলো আমি একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য বলছি। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন মুসলমান, এবং তিনি স্বাভাবিকই একজন মুসলমানকে সাপোর্ট করবেন, নাস্তিককে উনি সাপোর্ট করবেন না। কিন্তু একজন অ্যাডভাইজার মিনিস্টার হিসেবে, একজন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে তিনি সকলকে ধারণ করতে হবে। তার বাংলাদেশে একটা দেশের ভিতরে যদি হিন্দু থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, নাস্তিক থাকে, সবাইকে ওনার জায়গা থেকে সবাইকে ওন করতে হবে, ধারণ করতে হবে। এটা হচ্ছে প্রথমত বিষয়। এখন বইমেলাতে হামলা হয়েছে, এখন এই বইমেলাতে হামলাকে কেন্দ্র করে উনি ওনার ফেসবুক এবং ব্রিফিং উনি এভাবেই করবেন যে আসলে এটা ঠিক হয়নি। প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা আছে, প্রত্যেকেরই বই এটা বিক্রি করার স্বাধীনতা আছে।
সো এটা তিনি তার জায়গা থেকে বলবেন, ঠিক আছে। কিন্তু এখন আমরা যদি সেটাকে বলি যে না, তিনি কেন নাস্তিকের পক্ষ নিলেন না? দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রশ্নের সম্মুখীন হতে হয়, যেটা আপনাকে হতে হয় না। সো তিনি তার জায়গা থেকে এই দায়িত্বগুলো তাকে নিতে হয়। কিন্তু যারা তাকে বলছে যে তিনি দায়িত্বহীন সরকার, তাদেরকে বলবো যে তার জায়গাটায় গিয়ে আপনি একদিন থাকেন, তাহলে দেখবেন যে আসলে দায়িত্বটা কাকে বলে। এখন এই যে কাফি, তাকে নিয়ে আমি যে বিষয়টি বললাম সেটি হচ্ছে যে আমি তার যে কন্ট্রোভার্সি আছে, তার যে সাম্প্রতিক ইস্যু আছে, সেটা নিয়ে একটু বিশ্লেষণ করেছি এবং সেই বিশ্লেষণের জায়গা থেকে আমার কাছে এটা স্পষ্ট হয়েছে এবং আমি এটাকে আলটিমেট জাজ করতে চাই না। আপনাদের আমার কথাকে অবশ্যই ডিফেন্স করার সুযোগ আছে, আপনারা সেটাকে ডিফেন্স করতে পারেন। সো আমি সর্বশেষ বলবো যে কাফি তিনি যদি নিজে থেকেই এরকমটা করে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যথোপযুক্ত শাস্তি হওয়া দরকার। সেকেন্ডলি হচ্ছে যে উনি যে বই লেখেন, সেই বইয়ের ভিতরে তেমন একটা মেসেজ থাকে না, সেটা নিয়ে আমি আরেকটা পর্ব করবো। সো এরকম যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমার মনে হয় যে এদের দ্বারা বাংলাদেশের ইয়াং জেনারেশন অনেক বেশি প্রভাবিত হচ্ছে। সো এই জায়গা থেকে চিন্তা করে আমাদের ইয়াং জেনারেশনকে সঠিক একটা জায়গায় ওন করতে হবে, সঠিক একটা জায়গা। যে কারো পেজকে ফলো করলে হবে না। এই কাফি সে আসলে কতটুকু এডুকেটেড পারসন, সে একজন ফেমাস হওয়ার পরে সে একটা বই লিখে দিল, বাস বাজারে সেটা যে ধারছে চলছে, আর আমাদের ইয়াং জেনারেশন সেটা গিলে গিলে খাচ্ছে। এটা আমাদের বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য একটা কী বলে, এটা দুঃখজনক একটা বিষয়। সো আমরা চাই এই যে ভুলের জায়গা, এই যে কন্ট্রোভার্সির জায়গা, এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে। এবং আমার অনুসন্ধান যদি, আমার বিশ্লেষণ যদি আপনাদের যদি মনে হয় যে লজিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনারা মানবেন। আর যদি লজিক না থাকে, কোনো সমস্যা নেই, এটাকে ছুঁড়ে ফেলে দেন। সো ওকে, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও and see you in the next video. Allah Hafiz.